ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি যে এসএসসি কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় নিয়ে, অর্থাৎ পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এই অধ্যায়টি এসএসসি রসায়নের জন্য অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে, বিশেষ করে আমি বলবো যে নবম এবং দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী রয়েছে, তোমরা যদি এই মুহূর্তে পর্যায় সারণী এই অধ্যায়টি যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে রসায়ন বিজ্ঞানের অনেক অধ্যায় তোমরা খুব সহজে ভালোভাবে বুঝতে পারবে। কারণ এই রসায়ন বিজ্ঞান যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে অবশ্যই তোমাকে পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো দেখো, এই পর্যায় সারণীর যে পটভূমি, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথমে এই অধ্যায়ের প্রথমে যে টপিকটি দেওয়া আছে সেটি হচ্ছে পর্যায় সারণীর পটভূমি। এই পর্যায় সারণী বলতে গেলে একদিনে একজনের প্রচেষ্টায় এই পর্যায় সারণী তৈরি হয়নি। এই পর্যায় সারণী আমাদের কাছে এসেছে বহু বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমের ফলে। তো তারা কিভাবে কষ্টসাধ্য পরিশ্রম করে পর্যায় সারণীকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, সে পটভূমি আমরা সর্বপ্রথমে দেখব। তো সর্বপ্রথম যার নাম বলতে হয় সে হচ্ছে ল্যাভোসিয়ে। ল্যাভোসিয়ে তিনি 1789 সালে মৌলগুলোকে তিনি সাজিয়েছিলেন, একটি চক আকারে সাজিয়েছিলেন। তখন তিনি যেভাবে সাজিয়েছিলেন দুটি ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে ধাতু আর একটি হচ্ছে অধাতু। তিনি যখন মৌলগুলোকে সাজান তখন পর্যায় সারণীতে 33টি মৌল ছিল। এই 33টি মৌলের একটি ছক তিনি এঁকেছিলেন যে এই মৌলগুলো হচ্ছে ধাতু, এই মৌলগুলো হচ্ছে অধাতু, অর্থাৎ দুটি ভাগে বিভক্ত করে তিনি একটি চক তৈরি করেছিলেন। সেটি হচ্ছে 1789 সালে। তারপর দেখা গিয়েছিল না, ধাতু এবং অধাতু ছাড়াও পর্যায় সারণীতে বিশেষ কিছু মৌল রয়েছে যেগুলো অর্থাৎ ধাতুও নয় আবার অধাতুও নয়। তো এই রকমের অনেক মৌল এবং বিভিন্ন বৈশিষ্ট্যধারী মৌল পাওয়া গিয়েছিল। তখন সেই অনুসারে এই ল্যাভোসিয়ের সূত্র ধরে, অর্থাৎ ল্যাভোসিয়ে যখন ধাতু এবং অধাতুর ভিত্তিতে পর্যায় সারণীকে সাজিয়েছিলেন, তখন থেকে পর্যায় সারণী তৈরি করার চিন্তা ভাবনা তখন থেকে শুরু হয়েছিল। তো দেখো, এরপর ডোবেরাইনার তিনি 1829 সালে তিনি আরেকটি সারণী তৈরি করেছিলেন, চক তৈরি করেছিলেন। তো যেটাতে তিনি লক্ষ্য করেছিলেন যে তিনটি মৌলকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যদি তিনটি মৌলকে সাজানো হয়, মনে করি একটি মৌল এ, আরেকটি বি, আরেকটি সি, এখানে তিনটি মৌল। তো তিনি লক্ষ্য করেছিলেন যে দ্বিতীয় মৌল যেটি হবে তার পারমাণবিক ভর হবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেক বা তার কাছাকাছি। যদি এমন কি হয় তাহলে মৌল তিনটির ধর্ম একই রকমের হবে। ওকে, তো সহজ ভাষা আমরা বলবো যে এখানে যে a + c/2 ইকুয়াল হচ্ছে b, অর্থাৎ দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেক বা তার কাছাকাছি। যদি এমনটি মিলে যায় তখন মৌল তিনটি ধর্ম একই রকম হবে। এটি ছিল ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এই সূত্রকে বলা হয় ত্রয়ী সূত্র। তাহলে এই সূত্রটি দিয়েছিলেন তিনি 1829 সালে। যেমন ধরো সোডিয়াম, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটি মৌলের আমরা পারমাণবিক ভরের একটু হিসেব করব। এখানে লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, সোডিয়ামের 23 এবং পটাশিয়ামের হচ্ছে 39। তো এক্ষেত্রে দেখো, যদি আমরা এই দুটোকে যোগ করি প্রথম এবং তৃতীয় মৌল, তাহলে অবশ্যই এখানে হবে কত, যে 46। তো এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে 23। তো এই 23 হচ্ছে সোডিয়ামের
পারমাণবিক ভর। যেহেতু প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেকের সাথে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর মিলে গেছে, সুতরাং আমরা মনে করব যে এই মৌল তিনটির ধর্ম একই রকম। এইভাবে ডোবেরাইনার তখন একটি সারণী তৈরি করেছিলেন, যেটি তখনকার সময়ে তেমন বেশি ফলপ্রসূ হয়নি। তারপর তিনি সর্বপ্রথম ত্রয়ী মৌল হিসেবে যে তিনটিকে ব্যবহার করেছিলেন সেটি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো দেখো, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ব্রোমিনের পারমাণবিক ভর হচ্ছে 80 এবং আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127। তো দেখো 127। তো দেখো, আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমরা পাচ্ছি 162.5। যদি এটাকে অর্ধেক করি তাহলে পাচ্ছি 81.25, যেটি হচ্ছে ব্রোমিনের পারমাণবিক ভরের অর্ধেক বলা হয়েছে বা তার কাছাকাছি। তাহলে ব্রোমিনের পারমাণবিক ভরের অর্ধেকের কাছাকাছি, অর্থাৎ 81.25 হচ্ছে এইটির কাছাকাছি। তাহলে সর্বপ্রথম তিনি এই তিনটি মৌলকে ত্রয়ী মৌল হিসেবে ব্যবহার করেছিলেন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো দেখো তোমরা, যে সবচেয়ে মজার ব্যাপার হলো যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল অর্ধেক বা তার কাছাকাছি। যদি এমন কি হয় তাহলে এই মৌল তিনটির ধর্ম একই রকম হবে। ডোবেরাইনার এইভাবে তার ত্রয়ী সূত্রটিকে ব্যাখ্যা করেছিলেন। তারপর দেখো, জন নিউল্যান্ড তিনি কি করেছিলেন? তিনি 1864 সালে একটি অষ্টক সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড়র দিকে সাজানো হয় তাহলে যে কোনো একটি মৌলের ধর্ম প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। যেমন ধরো এখানে A, B, C, D, E, F, G, H, I, J, K এইভাবে মৌলগুলা দেওয়া আছে। তো দেখো, এক্ষেত্রে এটি যদি প্রথম মৌল হয়, দ্বিতীয়, তৃতীয়, তারপর দেখো 5, 6, 7, 8, এটি হচ্ছে অষ্টম মৌল। তো দেখো, এই প্রথম মৌলের ধর্ম প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। তো তাহলে বি মৌলের জন্য যে অষ্টম মৌল হবে সেটি হবে I। তারপর দেখো, সি মৌলের জন্য অষ্টম মৌল হবে J এবং বি মৌলের জন্য অষ্টম মৌল হবে K। তাহলে যে কোনো একটি মৌলের ধর্ম প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। এটি ছিল জন লিউল্যান্ডের অষ্টক সূত্র। তারপর দেখো, পর্যায় সারণী নিয়ে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছিলেন তিনি হচ্ছেন মেন্ডেলিভ। মেন্ডেলিভ কি করেছিলেন? মেন্ডেলিভ তিনি 1869 সালে একটি চক আবিষ্কার করেছিলেন যার নাম দেয়া হয়েছিল পরবর্তীতে পর্যায় সারণী। মেন্ডেলিভের তৈরিকৃত যে চকটি সেটি সর্বপ্রথম পর্যায় সারণী হিসেবে চিহ্নিত হয়েছিল। তো তিনি যে চকটি আবিষ্কার করেছিলেন তখন পর্যায় সারণীতে ছিল 63টি মৌল, অর্থাৎ 63। এই 63টি মৌল নিয়ে তিনি যে সারণী তৈরি করেছিলেন সেটাই পরবর্তীতে পর্যায় সারণী হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তো তিনি ভর সংখ্যা অনুসারে তিনি পর্যায় সারণীকে সাজিয়েছিলেন। তো দেখো, তিনি বলেছিলেন যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, অর্থাৎ পারমাণবিক ভরের ছোট থেকে বড়র দিকে সাজানো হয়, তাহলে কি হবে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। অর্থাৎ তিনি তখন কি করেছিলেন? 12টি পর্যায় এবং 8টি গ্রুপ নিয়ে পর্যায় সারণীকে সাজিয়েছিলেন। অর্থাৎ 12টি পর্যায় বা আনুভূমিক সারি ছিল তখন, আর 8টি গ্রুপ ছিল। তাহলে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বুঝলাম এবং এই মেন্ডেলিভে যে সারণী তৈরি করেছিলেন তিনি সেই সারণীটি পর্যায় সারণী হিসেবে আখ্যায়িত হয়েছিল। মেন্ডেলিভ যখন 63টি মৌল নিয়ে পর্যায় সারণীকে সাজিয়েছিলেন তখন তিনি সারণী তৈরি করার সুবিধার্থে তখন তিনি সেখানে 67টি মৌলের একটি সারণী
তৈরি করেছিলেন। মেন্ডেলিফের পর্যায় সারণীর সবচেয়ে বড় সাফল্য হলো মেন্ডেলিফ 67টি মৌলের যে চক তৈরি করেছিলেন সেখানে মাত্র 63টি মৌল ছিল, বাকি যে 4টি ঘর ছিল সেগুলো ফাঁকা ছিল। এই ফাঁকা ঘরগুলোতে পরবর্তীতে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে যে সকল ঘরগুলো খালি ছিল, ফাঁকা ছিল, সেই সকল ঘরে সেই গ্রুপ অনুযায়ী এবং পর্যায় অনুযায়ী একই বৈশিষ্ট্যধারী মৌল পরবর্তীতে আবিষ্কৃত হবে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং পরবর্তীতে সেটি সত্যি প্রমাণ হয়েছিল। এটি ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর সবচেয়ে বড় সাফল্য। তিনি ছিলেন রাশিয়ান বিজ্ঞানী। রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফকে আধুনিক পর্যায় সারণীর জনক হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছিল। এরপর যখন দেখো হেনরি মোসলে 1913 সালে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছিলেন, তখন পর্যায় সারণীকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়। তার কারণ হচ্ছে পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণীকে মেন্ডেলিফ যখন সর্বপ্রথম সাজিয়েছিলেন তখন সেই অনুযায়ী সাজালে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। এই ত্রুটিগুলো দূর করার জন্য পরবর্তীতে হেনরি মোসলে যখন 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছিলেন তখন মেন্ডেলিফকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীকে সাজানোর প্রস্তাব দেওয়া হয়। তখন মেন্ডেলিফ তার পর্যায় সূত্রটি পরিবর্তন করেছিলেন, সংশোধন করেছিলেন। তিনি তখন পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে সাজানো হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যার ছোট থেকে বড়র দিকে, প্রথমে তিনি বলেছিলেন পারমাণবিক ভর অনুসারে, তারপরে পারমাণবিক ভরের পরিবর্তে বলেছিলেন যে পারমাণবিক সংখ্যা অনুসারে যদি সাজানো হয় তাহলে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, অর্থাৎ পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো দেখো সেটা 1913 সালে যখন হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছিলেন তখন পর্যায় সারণী এর যে পর্যায় সূত্র মেন্ডেলিফ দিয়েছিলেন সেটি সংশোধন করে ভর সংখ্যার পরিবর্তে তিনি পারমাণবিক সংখ্যা ব্যবহার করেছিলেন। তা আমরা একটু জানবো তা যে পর্যায় সারণীর ভর সংখ্যা অনুযায়ী সাজালে কি কি সমস্যা পরিলক্ষিত হয়েছিল। তাহলে দেখো গ্রুপে একে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে গ্রুপ 18তে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারপরে অর্গানেসন। তো দেখো এই মৌলগুলো রয়েছে গ্রুপ 18তে এবং এই মৌলগুলো রয়েছে গ্রুপ 1-এ। তো এক্ষেত্রে দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 এবং আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তো এক্ষেত্রে দেখো পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে 39 আর আর্গনের ভর সংখ্যা হচ্ছে 40। তো যদি পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণীকে সাজানো হয় তাহলে দেখো কি হয় যে এটি হচ্ছে পটাশিয়াম, আর্গন চলে আসবে পরে, পটাশিয়াম চলে যাবে আগে, অর্থাৎ এখানে 18 এর স্থানে চলে যাবে 39, 40 আসবে এখানে। অর্থাৎ যদি পারে ভর অনুসারে পর্যায় সারণীকে সাজানো হয় তাহলে এই পটাশিয়াম হচ্ছে 39, তাহলে সেটি আগে যাবে, 40 পরে আসবে, এখানে আর্গন চলে আসবে, এখানে পটাশিয়াম চলে যাবে। তাহলে কি হবে দেখো, যদি এই পটাশিয়াম আর্গনের স্থানে চলে যায় তাহলে কি ঘটবে, তাহলে যে এই গ্রুপ 18 এর মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যেগুলোর ধর্ম হচ্ছে তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং নিজেরা নিজেদের সাথে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো এই নিষ্ক্রিয় মৌলগুলোর ধর্ম হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম, এগুলো হচ্ছে স্থিতিশীল পর্যায়ের মৌল। তো দেখো এগুলোর ধর্ম হচ্ছে একরকম এবং দেখো তাহলে পটাশিয়াম চলে যাবে এই নিষ্ক্রিয় মৌলের
কাছে এবং এই নিষ্ক্রিয় মৌল আর্গন চলে আসবে পটাশিয়ামের কাছে। তখন দেখো গ্রুপ একে যে মৌলগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্ষার ধাতু, তাহলে নিষ্ক্রিয় গ্যাস চলে যাবে ক্ষার ধাতুর কাছে এবং ক্ষার ধাতুর পটাশিয়াম চলে যাবে নিষ্ক্রিয় গ্যাসের সাথে। তাহলে গ্রুপ ভিত্তিক যে মৌলগুলোর ধর্ম একই রকম থাকার কথা সেটি আর থাকছে না। এই সমস্যাগুলো পরিলক্ষিত আয়োডিন এবং টেলুরিয়ামের ক্ষেত্রেও একই সমস্যা পরিলক্ষিত হয়। এইভাবে পর্যায় সারণীতে যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে অনেক ত্রুটি পরিলক্ষিত হয়, কিন্তু পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে এই সমস্ত ত্রুটিগুলা দূর করা সম্ভব। তাই হেনরি মোসলে যখন 1913 সালে যে পর্যায় সারণীকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর প্রস্তাব করেছিলেন, তখন মেন্ডেলিভ তার পর্যায় সারণীর সূত্র সংশোধন করে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা ব্যবহার করেছিলেন, যেটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র বা সংশোধিত পর্যায় সূত্র বলা হয়। তো এই পর্যায় সারণীর বর্তমান যে মৌল সংখ্যা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে 118টি, অর্থাৎ আরো বেশি মৌল আবিষ্কৃত হয়েছিল। তবে ইউফ্যাক কোডটি IUPAC, এটার মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অফ ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটি হচ্ছে ইউফ্যাক, এটি হচ্ছে একটি ফলিত রসায়ন সংস্থা যেটি থেকে মৌলগুলো আবিষ্কৃত হওয়ার পরে মৌলগুলো যাচাই বাছাই করে যেখান থেকে স্বীকৃতি দেয়া হয় সেই সংস্থাটির নাম। এখান থেকে 118টি মৌল এ পর্যন্ত শনাক্ত হয়েছে। তো দেখো আমরা পর্যায় সারণীর পটভূমি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে যতটুকু সম্ভব আমি ব্যাখ্যা করেছি। আশা করি যদি একটু খেয়াল করো তাহলে তোমরা পর্যায় সারণীর পটভূমি অবশ্যই মনে রাখতে পারবে। তো এই অধ্যায়ের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।